অনুশীলনী থেকে কিছু অঙ্ক দেখি। যে আমরা যে অনুশীলনীটা করছি, অনুশীলনী 3.3, আমরা যে বইটা ফলো করছি সেটা হচ্ছে হাবিবুর রহমান স্যারের বই। তো বইটা দেখতে হচ্ছে এরকম আইডিয়াল বুকসে। তো আমরা এখান থেকে একটা অঙ্ক একটু দেখি যে কিভাবে আসলে করা যায়। তো একদম সিম্পল একটা উদাহরণ নিয়ে কাজ করি, যে 1 এর 1, সেটা হচ্ছে আমাকে বলে দিয়েছে যে 0 0 3 3 ও 3 - 5 এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে কি, যে একটা ত্রিভুজ আছে আমাদের কোথাও, সেই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু হচ্ছে 0 0 একটা, 3 3 একটা, 3 - 5 একটা। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রফল কিভাবে বের করব? তা আমরা কখন কিভাবে লিখব, যে এত এত বিন্দু ত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল লিখে আমরা এখন ক্ষেত্রফলের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে সূত্রটা কি, হাফ ইনটু প্রথম কলামে সবকটা ভুজ বসবে। তাহলে ভুজগুলো এখানে কি কি? ভুজগুলো হচ্ছে 0 3 3, এই যে 0 3 আর 3। দ্বিতীয় কলামে কি বসবে? কোটিগুলো বসবে। তাহলে কোটিগুলো হচ্ছে 0 3 - 5। আর তৃতীয় কলামে আমরা দেখছি তিনটা 1 আছে। এখন আমরা যদি এটাকে বিস্তার করি নির্ণায়ক পদ্ধতিতে, তাহলে আসলে অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে বিস্তার করব কোন বরাবর? যেদিকে আমরা জানি যেদিকে 0 থাকে ওদিক বরাবর বিস্তার করলে সুবিধা হয়। তার মানে এই বরাবর, এই চিত্রটা দেওয়া লাগবে না, এটা জাস্ট বোঝানোর জন্য। তাহলে আমরা যদি বিস্তার করি, প্রথমে কি হচ্ছে 0 কে পাচ্ছি, তাহলে 0 ইনটু এই নির্ণায়কটার ক্ষেত্রফল। তাহলে এটা কত আসবে? 3 + 5, নির্ণায়কটার মান, ক্ষেত্রফল না। তারপরে হচ্ছে -0 ইনটু এই নির্ণায়কটা, তাহলে 3 - 3, প্লাস লাস্টে 1 ইনটু এখানে হচ্ছে 3 5 15, এই জিনিসটা নিয়ে কাজ করতেছে। তাহলে 3 5 15 মাইনাস আর হচ্ছে -9। তা এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এটাও 0 এটাও 0, আর এখানে কি আসছে আমাদের 15 আর 9 যোগ করলে হয় হচ্ছে 24। এবং একটা জিনিস লক্ষণীয়, যে এখানে 24টা আসলে -24 আসছে, এটা আসতে পারে, সমস্যা নেই। তাহলে আমরা এখন 24কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? -12। কিন্তু কথা হচ্ছে ক্ষেত্রফল তো আসলে ঋণাত্মক হতে পারে না। তো এই জন্য এখানে ঋণাত্মক যদি আসে, আমরা সবসময় কি করবো? পরম মান নিয়ে কাজ করবো ক্ষেত্রফলে। ওকে, তো আমরা এখানে যদি পরম মান নিয়ে চিন্তা করি, তখন আমরা বলতে পারবো যে সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল পরম মান দিয়ে আমরা -12 লিখবো। তার মানে হচ্ছে 12 বর্গ একক। ঠিক আছে, তার মানে কখনো যদি অ্যান্সারে আমাদের দেখি মাইনাস সাইন চলে আসছে, আমরা সবসময় চিন্তা করবো ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হবে না। তার মানে হচ্ছে এটা আমরা পরম মান নিয়ে তখন কাজ করবো। তাহলে পরম মান নিয়ে আমরা অ্যান্সারটা প্লাস লিখে দিব। এটাই হচ্ছে আমাদের তাহলে অ্যান্সার। তো এভাবে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে কোন ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে পারি। আচ্ছা, তো এবার আমরা আরো কিছু অঙ্কে যাই। যেমন যে আমাদের এরকম আরো কিছু প্রবলেম আমরা একটু দেখি। যে এটা তো খুবই সহজ প্রবলেম, আসলে আমাদের কিছু যদি একটু কঠিন প্রবলেম দেওয়া হয় তখন আসলে কি করব। একটা অঙ্ক আছে আমাদের অনুশীলনী 3.3 এর 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে বলা আছে যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, ABC ত্রিভুজ। তো আমরা একটা কাজ করি, আমরা ত্রিভুজটা এঁকে ফেলি। বললাম এই হচ্ছে আমাদের সেই ত্রিভুজটা ABC। এই ত্রিভুজে তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, বলেছে A হচ্ছে 3 5, B হচ্ছে -3 3, C হচ্ছে -1 -1। আর বলেছে DEF যথাক্রমে BC CA ও AB এর মধ্যবিন্দু। তার মানে আমাকে মধ্যবিন্দু দেওয়া আছে সবকটা বাহুর। একটা হচ্ছে D, সেটা হচ্ছে BC এর মধ্যবিন্দু। এরপর বলছে E, সেটা হচ্ছে C এর মধ্যবিন্দু। আর বলেছে F, সেটা হচ্ছে AB এর মধ্যবিন্দু। এখন এগুলো বলার পরে কি বের করতে বলছে? বলছে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। একটা হচ্ছে ত্রিভুজ ABC, তাহলে আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল অবশ্যই বের করতে পারবো সূত্রটা দিয়ে। আরেকটা হচ্ছে ত্রিভুজ DEF, তার মানে আমাকে আগে DEF ত্রিভুজটা বানিয়ে নিতে হবে এগুলো যোগ করে। তারপর চিন্তা করলাম যে আচ্ছা যোগ করছি। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল ফার্স্টে বের করতে বলছে। এরপরে দেখাতে বলছে যে দেখাও যে ABC মানটা এই DEF এর 4 গুণ। তার মানে আমার এখানে যে মানটা বের হবে তাকে 4 দিয়ে গুণ করলে আসলে আমরা ABC পাবো, এটা দেখাতে বলেছে। সো তাহলে আমাদের কি করতে হবে? আসলে আমাদের প্রথমে এই দুটো ক্ষেত্রফল বের করতে হবে, তারপর মানগুলো দেখে আমরা দেখবো যে আসলে 4 গুণ করলে হয় কিনা। তো তাহলে বোর্ড পরীক্ষায় কিভাবে লিখবো? বোর্ড পরীক্ষা যেভাবে লিখবো সেটা হচ্ছে আমরা লিখবো এখানে প্রথমে যে দেওয়া আছে ত্রিভুজ ABC এর A হচ্ছে 3 5,
বি হচ্ছে -3 3, সি হচ্ছে -1 -1 এবং বিসি সিএ ও এবি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই ও এফ একটু দেওয়া আছে। এখন আমরা সহজেই আসলে এবিসিটা বের করতে পারবো কারণ আমাদের শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে। তো তাহলে আমাদের ডিইএফ বের করার জন্য অবশ্যই ডিইএফ এই তিনটা বিন্দু লাগবে। তো এই তিনটা বিন্দু আসলে কিভাবে বের করা যায় আমাদের কিন্তু প্রশ্নে বলে দিয়েছে যে কি ডিইএফটা কিভাবে তৈরি হয়েছে। আসলে একটা প্রত্যেকটাই হচ্ছে বাহুগুলোর মধ্যবিন্দু এবং আমরা বিগত লেকচারে দেখেছি আসলে কিভাবে মধ্যবিন্দু বের করা যায়। তো তাহলে ওই সূত্রটা যদি আমরা ব্যবহার করি তখন আমরা লিখতে পারি, আমরা এই পাশে লিখলাম যে সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দু কার কার মধ্যবিন্দু, বি আর সি এ এই রেখাংশের মধ্যবিন্দু। তাহলে আমি মধ্যবিন্দু সূত্রটা কি ছিল মনে আছে? ভুজদ্বয়ের যোগফল, তার মানে -3 -1 ডিভাইডেড বাই 2, কমা কোটিদ্বয়ের যোগফল, তার মানে হচ্ছে 3 -1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমাদের আসে হচ্ছে -4/2, তার মানে হচ্ছে -2, এখানে হচ্ছে 2/2, তার মানে হচ্ছে 1। সো আমরা কিন্তু ডি বিন্দুটা পেয়ে গেছি। কত? আমরা এখানে লিখে ফেলি -2 1। আচ্ছা, একইভাবে কিন্তু আমরা ই আর এফ ও বের করে ফেলতে পারি। তাহলে বের করে ফেলি যে ই বিন্দুর স্থানাঙ্ক। এখন আমরা তাহলে কাদের নিয়ে কাজ করব? এ আর সি কে নিয়ে কাজ করব। তাহলে এ হচ্ছে -3, সি এর ভুজ হচ্ছে -1 ডিভাইডেড বাই 2, আর কোটি হচ্ছে 5 আর -1, তার মানে 5 -1 ডিভাইডেড বাই 2। এখানে তাহলে কি পাচ্ছি? 1 2। তাহলে আমরা ই বিন্দুটার পাশে লিখে দেই 1 2। আর শেষে আমাদের একজনই বাকি থাকেন, তিনি হচ্ছেন মিস্টার এফ। তাকে নিয়ে কাজ করব আমরা 3 - 3, তার মানে হচ্ছে 3 - 3/2, আর হচ্ছে 5 + 3/2, তাহলে 5 + 3/2। তাহলে এখানে পাবো আমরা একটা গোলা, আর এখানে পাবো হচ্ছে 8/2, তার মানে 4। তো এখন কিন্তু আমরা তাহলে ডিইএফ এই তিনটেই কিন্তু পেয়ে গেছি। সো আমাদের তাহলে ক্ষেত্রফলের সূত্রটা ব্যবহার করে খুব সহজে আমরা দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল এখন বের করতে পারবো। তাহলে এখন ত্রিভুজের ক্ষেত্রফলগুলো বের করে ফেলি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে, তাহলে হাফ আমাদের এবিসি, আমরা তো চিত্রটা মুছেই দিলাম, তাহলে বই থেকে আবার কষ্ট করে দেখে নিতে হচ্ছে। 3 - 3 - 1, 5 3 - 1 1 1 1। প্রথম লাইনটা হচ্ছে ভুজ, পরেরটা হচ্ছে কোটি, লাস্টের তিনটা 1 1। এখন আমরা নির্ণয় পদ্ধতি যদি ব্যবহার করি তাহলে এটা মান পেয়ে যাই। তাহলে হচ্ছে 3, এখানে পাবো হচ্ছে 3 - 1 -5, 3 মাইনাস না, এটা প্লাস হয়ে যাবে আসলে, কারণ নির্ণয়ের সূত্রে একটা মাইনাস ছিল। আচ্ছা, এখানে হচ্ছে -5, এখানে হচ্ছে -3 + 1, আর হচ্ছে লাস্টেরটা 1, এখানে হচ্ছে 3 + 3। তাহলে আমরা কি পাচ্ছি? এখানে হচ্ছে 3 4 12, আর এখানে পাচ্ছি হচ্ছে 5 2 10, এখানে পাচ্ছি 6, তার মানে হচ্ছে 22 28, 28/2, তার মানে হচ্ছে 14 বর্গ একক। তাহলে আমরা কিন্তু একটা অ্যান্সার পেয়ে গেছি, এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে 14 বর্গ একক। তাহলে আর বাকি থাকে কি? ডিএফ বাকি থাকে। তাহলে ডিএফ যদি বের করতে চাই একইভাবে বের করে ফেলি। আমাদের এই তিনটা বিন্দু লাগবে, আমরা একটু উপরে লিখে রাখি। এটা হচ্ছে আমাদের শেষে প্রমাণ করতে হবে। আচ্ছা, তো তাহলে ত্রিভুজ ক্ষেত্র ডিএফ ইকুয়ালস টু আবারও একই সূত্র। তাহলে ভুজগুলো হচ্ছে -2 1 0 1 2 4 1 1 1। এখন নির্ণয় পদ্ধতি যদি এই বরাবর যদি ব্যবহার করি, কারণ এখানে একটা 0 আছে, তাহলে কি হয়? -2, এখানে আসে হচ্ছে 2 -4, তারপর হচ্ছে -1, এখানে পাবো হচ্ছে 1 -4, আর লাস্ট এটা 0, এটা না লিখলে হয় আসলে। সো এখন কি পাচ্ছি দেখি, এখানে পাবো 4, আর হচ্ছে এখানে পাবো -3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আগের মতোই ঝামেলা, যে একটা পরম মাইনাস চিহ্ন চলে আসছে। তখন আমরা কি করেছিলাম? বলেছিলাম যে পরম মান নিয়ে কাজ করবো। সুতরাং ডিএফ ইকুয়ালস টু 7/2 বর্গ একক। আচ্ছা, এখানে আসলে মাইনাস আসে না, আমরা মনে হয় একটু ভুল করেছি। এখানে -2, তাহলে এটা প্লাস হয়ে যাবে আসলে, তাহলে এটা প্লাসই থাকে, মাইনাস আসে না আসলে। এই হচ্ছে আমাদের কাজ। তো তাহলে আগে আমরা কিন্তু দুটো পেয়ে গেছি। এখন আমাদের শেষ প্রমাণটা, সেটা কি? আমাকে দেখাতে হবে যে এবিসি এর হচ্ছে ডিএফ এর 4 গুণ। তাহলে এটা কিভাবে দেখাবো? আমরা একটা কাজ করি, যে যেহেতু আমরা ডিএফ পেয়ে গেছি, সুতরাং আমরা এখানে 4DEF কত সেটা বের করি। তাহলে 4DEF ইকুয়ালস টু হচ্ছে 7/2 × 4। তার মানে আমরা দেখছি কাটাকাটি করলে এখানে আসলে 14ই আসে, যেটা কার ক্ষেত্রফল? একটু আগে আমরা দেখেছি ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্র। সুতরাং তখন আমরা তাহলে লিখতে পারি একদম শেষে যে সুতরাং ত্রিভুজ এবিসি ইকুয়ালস টু 4 × ত্রিভুজ ডিইএফ। এটা আমাদেরকে দেখাতে বলেছে।
এই হচ্ছে অঙ্কটা। তো আমরা দেখতে পাচ্ছি যে এরকম অঙ্ক আসলে বোর্ড পরীক্ষায় বেশি আসে, যে আমাদের কোনো কিছু প্রমাণ করতে বলবে, সেখানে হয়তো আমাদের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করে দুটো ক্ষেত্রফল বা তিনটা ক্ষেত্রফল এরকম বের করতে হতে পারে। তো একটু আগে আমরা যে অঙ্কটা দেখলাম একই রকম একটা অঙ্ক, জাস্ট ছোট্ট একটা চেঞ্জ করে আমাদের বইয়ে আরেকটা অঙ্ক বানিয়ে দিয়েছে। তো আমরা জাস্ট কনসেপ্টটা একটু দেখার চেষ্টা করি। সেটা কি 7 নম্বর অঙ্কটা। সেখানেও বলেছে যে একটা ত্রিভুজ আছে ABC। তাহলে আমরা ABC ত্রিভুজটা এঁকে ফেলি। এটা শীর্ষবিন্দু দেওয়া আছে 4 - 3 13 0 -2 9। এবার এই যে আগে আমাদের কি ছিল, আরেকটা বলা ছিল কি DEF হচ্ছে তিনটা বাহুর মধ্যবিন্দু। এবারও DEF দেওয়া আছে, বাট একটু কথা বলে দিয়েছে। সেটা কি বলছে, DEF বিন্দুগুলো এমন ভাবে অবস্থিত যেন BD/DC সমান CE/EA সমান AF/FB = 2 হয়। এই শর্ত মেইনটেইন করে আমাদের DEF বিন্দু তিনটা বাহুর উপর অবস্থিত। আচ্ছা, তার মানেটা কি আসলে? আমরা যদি এটাকে একটা নিয়ে একটু চিন্তা করি, যে BD/DC সমান হচ্ছে 2। এটা থেকে আসলে আমরা কি বলতে পারি, যে BD/DC এটা হচ্ছে 2:1, পরিচিত জিনিস। ব্যাপারটা কি, যে D বিন্দুটা BC কে 2:1 অনুপাতে ভাগ করেছে। এটাই হচ্ছে আগের অঙ্কটার সাথে পার্থক্য। আগের অঙ্কটা কি ছিল, মধ্যবিন্দু মানে কি 1:1, আর এখানে হচ্ছে 2:1 অনুপাতে ভাগ করেছে। তার মানে হচ্ছে হয়তো এই জায়গায় কোনো একটা বিন্দু হচ্ছে D। একইভাবে তাহলে বলতে পারি কি, E বিন্দুটা CA কে 2:1, তার মানে বলতে পারি এখানে E বিন্দুটা আর F বিন্দুটা একইভাবে বলা যায় 2:1 অনুপাতে ভাগ করেছে। তাহলে এখন আমাদের DEF হচ্ছে এরকম দেখতে হয়তো হবে। এইবার তোমাকে বলেছে যে দেখাও যে ত্রিভুজ ABC অনুপাত ত্রিভুজ DEF সমান হবে 3:1। এটা আমাদেরকে দেখাতে বলেছে। তার মানে ব্যাপারটা আসলে আগেরটার মতোই। এখানে আমাদের যে ফার্স্ট কাজটা করতে হবে, ABC এর ক্ষেত্রফল বের করব, DEF এর ক্ষেত্রফল বের করব, দুটাকে ভাগ করে দেখব অনুপাতটা আমাদের 3:1 আসে নাকি। সো এখন আগের মতো যেহেতু ABC দেওয়াই আছে, ওটা আমরা বের করতেই পারবো, ওটা দেখালাম না। DEF এর বিন্দুগুলো নিয়ে একটু সমস্যা, কিন্তু আসলে আর কোনো সমস্যা না, কারণ আমরা জানি যে যদি 2:1 অনুপাতে ভাগ করে তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কি হয়, এটা আমরা বিগত লেকচারগুলোতে দেখে আসছি। তাই একটা জাস্ট দেখিয়ে দিই, যে আমরা ওই আগের মতোই সাজিয়ে লিখবো যে ABC ক্ষেত্রফল বিন্দুগুলো দেওয়া আছে এত, সুতরাং ক্ষেত্রফল বের যা আছে তা। এবার DF কিভাবে বের করব, যে আমরা একটা যদি দেখি যে D বিন্দুর স্থানাঙ্ক কি হবে। D বিন্দুর স্থানাঙ্ক কি হবে, যেহেতু এখন অনুপাত, তার মানে আমরা জানি যে M1:M2, সেখানে কি হয় যে নিচে হয় M1 + M2, উপরে হয় M1 একটু গ্যাপ দিয়ে M2। এখানে তাহলে M1 + M2, এখানেও একটু গ্যাপ দিয়ে। এবারে হচ্ছে কি করতে হবে, যেহেতু BC, তার মানে হচ্ছে M1 এর সাথে অবশ্যই এই পাশেরটা গুণ হবে না, যেটা প্রথম সেটা 1, আমি M1 এর সাথে সবসময় অপোজিটটা গুণ করব। তার মানে হচ্ছে এখানে -2, এখানে হবে 13, আর একইভাবে এটার জন্য হবে 9, এখানে হবে 0। সো এখান থেকে এখন আমরা D বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলতে পারি, যেটা হচ্ছে -4 + 13/3, এটা হচ্ছে 9 × 2 = 18/3, তার মানে হচ্ছে +3, এখানে আছে 6। এই হচ্ছে আমাদের D বিন্দুটা। সো একইভাবে আমরা অনুপাতের সূত্র অ্যাপ্লাই করে E বের করতে পারবো, F বের করতে পারবো, এবং বাকি কাজটা আসলে আগে নেবে। তো ওটা আপনারা করবেন, যে বাকি কাজ ABC বের করবেন, DF বের করবেন, দুটাকে ভাগ করে দেখবেন যে রেশিওটা আমাদের 3:1 আসে কিনা। এটি তো এভাবে আসলে বিভিন্নভাবে কন্ডিশন বলে দিতে পারে। এখানে যদি 2 এর জায়গায় 3 বলে দিত, তাহলে এটা 3:1 হয়ে যেত। এখানে বিভিন্ন কন্ডিশন আমাদের বলে দিতে পারে।